দশম শ্রেণীর প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আমি দেবাশিস। আশা করি তোমরা স্কুল থেকে বা ওয়েবসাইট থেকে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়ে গেছো। তোমাদের বাংলা, ইতিহাস ও ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি আমি দেখলাম। বাংলা ও ভূগোলের অ্যাক্টিভিটি টাস্কগুলি খুবই সহজ, যেগুলি তোমরা সহজেই বই দেখে করে নিতে পারবে। কিন্তু ইতিহাসের পার্ট 1-এর অ্যাক্টিভিটি টাস্কটা সামান্য কঠিন। এই ভিডিওতে আমি তোমাদের সামনে ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1-এর সম্পূর্ণ উত্তর সুন্দরভাবে তুলে ধরব। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের প্রথম প্রশ্ন, স্মৃতিকথা কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার হতে পারে তা উদাহরণ সহ লেখো। তোমরা উত্তরটা কিভাবে লিখবে? প্রথমে পয়েন্ট করবে স্মৃতিকথা। যখন কোনো ব্যক্তি তার অতীত জীবনের ঘটে যাওয়া ঘটনা পরবর্তী প্রজন্মের জন্য লিখে রাখেন, তখন তাকে স্মৃতিকথা বলে। স্মৃতিকথার এক বিশেষ রূপ হল আত্মজীবনী। উদাহরণ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবনস্মৃতি, বিপিনচন্দ্র পালের লেখা 70 বৎসর প্রভৃতি। এইবারে হেডিং করবে ইতিহাসের উপাদান রূপে স্মৃতিকথা। 1 নম্বর, স্মৃতিকথার মাধ্যমে আমরা বর্তমানে দাঁড়িয়ে অতীত দিনের বাস্তব ঘটনাকে প্রত্যক্ষ করি। যেমন ভারতের দেশভাগ ও তার পরবর্তী চিত্র ফুটে উঠেছে দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম নামক স্মৃতিকথায়। 2 নম্বর, স্মৃতিকথা থেকে লেখকের সমকালীন সামাজিক ইতিহাসের বহু উপাদান পাওয়া যায়। যেমন জীবন স্মৃতিতে রবি ঠাকুরের সমকালীন সমাজের চিত্র ফুটে উঠেছে। 3 নম্বর, স্মৃতিকথা থেকে রাজনৈতিক ইতিহাসের বহু তথ্য পাওয়া যায়। যেমন 70 বৎসর থেকে বিপিনচন্দ্র পালের সময়ের রাজনৈতিক চিত্র ফুটে উঠেছে। মন্তব্য, পরিশেষে বলা যায়, স্মৃতিকথাগুলিকে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করার আগে যুক্তির কষ্টি পাথরে যাচাই করে নেওয়া বাঞ্ছনীয়। দ্বিতীয় প্রশ্ন, বাংলার নবজাগরণ কলকাতা কেন্দ্রিক, বিষয়টি বিশ্লেষণ করো। প্রথমে পয়েন্ট করবে বঙ্গীয় নবজাগরণ। 19বিংশ শতকে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে বাংলার শিক্ষা, সাহিত্য, সমাজ, ধর্ম প্রভৃতি ক্ষেত্রে যে পরিবর্তন ঘটে তাকে বহু পণ্ডিত বঙ্গীয় নবজাগরণ বলে অভিহিত করেছেন। বঙ্গীয় নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতা। তারপরে হেডিং করবে কলকাতা কেন্দ্রিক জাগরণ। 19বিংশ শতকের নবজাগরণের অন্যতম প্রধান সীমাবদ্ধতা হল এই জাগরণ কলকাতার উচ্চশিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। এই জাগরণের সঙ্গে গ্রামের অশিক্ষিত সাধারণ শ্রেণীর মানুষের কোনো যোগাযোগ ছিল না। ব্রিটিশ সভ্যতা ও সংস্কৃতির ওপর ভিত্তি করেই কলকাতায় এই নবজাগরণ সম্পন্ন হয়। এই কারণে ঐতিহাসিক অনিল শীল একে এলিটিস্ট আন্দোলন বলেছেন এবং সুমিত সরকার এই মধ্যবিত্তদের ইংরেজদের নকল নবিশি বলেছেন। তবে 19বিংশ শতকের দ্বিতীয় ভাগে এর প্রভাব কলকাতার বাইরে ছড়িয়ে পড়েছিল। মন্তব্য, সীমাবদ্ধতা সত্ত্বেও বলা যায় এই নবজাগরণ থেকেই বাংলা তথা ভারতে যুক্তিবাদী ও মানবতাবাদী চিন্তার প্রসার ঘটে। এই জাগরণ থেকেই জাতীয়তাবাদের জন্ম হয়। তৃতীয় প্রশ্ন, চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে ভুল বলা হবে কেন? প্রথমে পয়েন্ট করবে চুয়ার বিদ্রোহ। ভারতে ইংরেজদের শাসন ও শোষণের বিরুদ্ধে যে অসংখ্য কৃষক ও উপজাতি বিদ্রোহ সংঘটিত হয়েছিল তার মধ্যে অন্যতম হলো চুয়ার বিদ্রোহ। এবারে পয়েন্ট করবে সূচনা। মূলত 1768 থেকে 1799 খ্রিস্টাব্দে মেদিনীপুরের জঙ্গলমহলে চুয়ার বিদ্রোহের সূচনা হয়। নেতৃত্ব পয়েন্ট করবে দুর্জন সিং, জগন্নাথ সিং, গোবর্ধন দিকপতি, রানী শিরোমণি। এবারে হেডিং করবে চুয়ারদের সংগ্রাম, বিপ্লব নয়। বিপ্লব বলতে সাধারণত বোঝায় প্রচলিত ব্যবস্থার দ্রুত, আমূল ও স্থায়ী পরিবর্তন। চুয়ার বিদ্রোহে এই পরিবর্তন লক্ষ্য করা যায়নি। চুয়ারদের সংগ্রাম তাদের জীবনধারায়
কোনো মৌলিক পরিবর্তন আনতে পারেনি। শেষ পর্যন্ত এই বিদ্রোহকে নিষ্ঠুরভাবে দমন করা হয়। বিদ্রোহের পর সরকার পৃথক জঙ্গলমহল জেলা গঠন করলেও চুয়াররা বহিরাগতদের অত্যাচার থেকে রেহাই পায়নি, পাইকান জমিও ফেরত পায়নি। তাই চুয়ারদের সংগ্রামকে বিপ্লব না বলে বিদ্রোহ বলাই যুক্তিসঙ্গত। মন্তব্য: চুয়ার বিদ্রোহকে বিপ্লব বলা না গেলেও চুয়ারদের আত্মত্যাগ, স্বাধীনতা স্পৃহা ও মরণপণ সংগ্রাম ইতিহাসের এক উজ্জ্বল ইতিবৃত্ত। এইবারে ক্ষয়ের দাগের প্রশ্ন, তোমাদের ম্যাপ পয়েন্টিং। তোমাদের এখানে 5টা ম্যাপ পয়েন্টিং আছে, যেগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলি, যেইগুলো এলাকা থাকে, যেমন সাঁওতাল বিদ্রোহের এলাকা বা মুন্ডা বিদ্রোহের এলাকা, সেই এলাকাগুলোকে বড় করে দেখাতে হয়, যেমন তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ। এবং যেগুলো কেন্দ্র থাকে সেইগুলিকে ছোট আকারে দেখাতে হয়। তোমরা দেখো, যেমন আছে সাঁওতাল বিদ্রোহের এলাকা, মুন্ডা বিদ্রোহের এলাকা, কোল বিদ্রোহের এলাকা। মুন্ডা এবং কোল বিদ্রোহের এলাকা একই জায়গায়, তাই একটা জায়গার মধ্যেই দেখানো হলো। সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা এবং ফরাজি আন্দোলনের কেন্দ্র ফরিদপুর। এইবারে গয়ের দাগের প্রশ্ন, উপযুক্ত তথ্য সহযোগে নিচের ছকটি পূরণ করো। প্রথমে দেওয়া আছে বঙ্গদর্শন, তার সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সময়কাল 1872 খ্রিস্টাব্দ। বিষয়বস্তুতে লিখবে, এই পত্রিকায় বিভিন্ন প্রবন্ধ, ঐতিহাসিক তথ্য, বৈজ্ঞানিক তথ্য, কবিতা এবং সরকারি সমালোচনামূলক রচনা প্রকাশিত হতো। 2 নম্বরে আছে সোমপ্রকাশ, সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ, সময়কাল 1858 খ্রিস্টাব্দ। বিষয়বস্তু, এই পত্রিকায় বিভিন্ন কুসংস্কার, শিক্ষা, বিজ্ঞান, কৃষকদের দুরবস্থা, নীলকরদের অত্যাচার প্রভৃতি বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হতো। 3 নম্বরে আছে গ্রামবার্তা প্রকাশিকা, সম্পাদক হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথ, সময়কাল 1863 খ্রিস্টাব্দ। বিষয়বস্তু, এই পত্রিকায় প্রথম গ্রামীণ সমাজের কথা ফুটে ওঠে। কৃষকদের দুরবস্থা, জমিদার মহাজন নীলকরদের শোষণের কাহিনী এই পত্রিকায় ফুটে উঠেছে। এরপরে 4 নম্বর হুতম প্যাঁচার নকশা, লেখক কালী প্রসন্ন সিংহ, সময়কাল 1861 খ্রিস্টাব্দ। বিষয়বস্তু, এই গ্রন্থটি একটি নকশা অর্থাৎ টুকরো টুকরো ঘটনার চিত্র অঙ্কন এবং তার সঙ্গে রসাত্মক মন্তব্য জুড়ে দেওয়া। এই গ্রন্থে কলকাতার বাবু সংস্কৃতির চিত্র ফুটে উঠেছে। এইবারে ঘয়ের দাগে আছে নির্ভুল তথ্য দিয়ে ফাঁকা ঘর পূরণ করো। প্রথমে আছে সাঁওতাল বিদ্রোহ, সময়কাল 1855 থেকে 56 খ্রিস্টাব্দ। অঞ্চল রাজমহল পাহাড়ের পার্শ্ববর্তী অঞ্চল। নেতৃত্ব সিধু, কানু, চাঁদ ও ভৈরব। কারণ সাঁওতালদের নিষ্কর জমির ওপর কর আরোপ, জমিদার মহাজনদের শোষণ, রেল কর্মচারীদের অত্যাচার প্রভৃতি। প্রভাবে লিখবে সাঁওতাল পরগনা জেলা গঠন, সাঁওতালদের করের পরিমাণ হ্রাস, সাঁওতালদের পৃথক উপজাতি হিসাবে স্বীকৃতি। 2 নম্বর মুন্ডা বিদ্রোহ, সময়কাল 1899 থেকে 1900। অঞ্চল ছোটনাগপুর অঞ্চল। নেতৃত্ব বিরসা মুন্ডা, গয়া মুন্ডা। কারণ খুদকাটি প্রথা বা মুন্ডাদের যৌথ মালিকানা প্রথার অবসান, অতিরিক্ত কর আরোপ, জমিদার ও মহাজনদের শোষণ প্রভৃতি। প্রভাব, মুন্ডাদের খুদকাটি প্রথা ফিরিয়ে দেওয়া হয়, মুন্ডাদের রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়, বিরসা মুন্ডা বিরসা ভগবান রূপে পূজিত হতে থাকেন। তারপরে 3 নম্বরে আছে নীল বিদ্রোহ, সময়কাল 1859 থেকে 60 খ্রিস্টাব্দ। অঞ্চল নদিয়া, যশোর, খুলনা। নেতৃত্ব দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। কারণ নীল চাষ ছিল অলাভজনক, দাদন বা অগ্রিমের ফাঁদ, অনিচ্ছুক নীল চাষিদের ওপর নীলকরদের অত্যাচার প্রভৃতি। প্রভাব, নীল কমিশনের রিপোর্টের ভিত্তিতে নীল চাষ কৃষকদের ইচ্ছাধীন করা হয়, হিন্দু মুসলিম কৃষকদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে। এটি ছিল
ভারতের প্রথম সফল কৃষক বিদ্রোহ। তারপরে 4 নম্বরে আছে ওয়াহাবি আন্দোলন, সময়কাল 1831 খ্রিস্টাব্দ, অঞ্চল উত্তরপ্রদেশ, বাংলা, নেতৃত্ব ভারতে প্রথম নেতৃত্ব দেন সৈয়দ আহমেদ, বাংলায় তিতুমির। কারণ ধর্মীয় কারণ ইসলাম ধর্মের শুদ্ধিকরণ করা, রাজনৈতিক কারণ ওয়াহাবিদের ওপর জমিদার, মহাজন ও ইংরেজ কর্মচারীদের শোষণ। প্রভাব ওয়াহাবিরা মুসলিম সমাজ সংস্কারে উদ্যোগী হয়, হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে। এই বিদ্রোহ পরবর্তীকালে কৃষক বিদ্রোহগুলিকে অনুপ্রাণিত করে। 5 নম্বর ফরাজি আন্দোলন, সময়কাল 1818 থেকে 1860 খ্রিস্টাব্দ, অঞ্চল বাংলার ফরিদপুর, খুলনা, ঢাকা, নেতৃত্ব হাজি শরিয়ত উল্লাহ দুদু মিয়া। কারণ ধর্মীয় কারণ ভারতকে দার উল হারব থেকে দার উল ইসলামে পরিণত করা, রাজনৈতিক কারণ ফরাজিদের ওপর জমিদার, মহাজন ও ইংরেজ কর্মচারীদের শোষণ। প্রভাব ধর্মীয় বিদ্রোহ হলেও হিন্দু মুসলমান সম্প্রীতি গড়ে ওঠে। এই বিদ্রোহ পরবর্তীকালের কৃষক বিদ্রোহগুলিকে অনুপ্রাণিত করে। এই হলো তোমাদের ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1-এর সমস্ত উত্তর। উত্তরগুলি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।